দরকার নেই, খোলার দরকার নেই। নীরদ ভ্রুকুচকে তাকালো। সর্বরী একটা ঢোক গিলে বলল, ব্যথা দিবেন আমি জানি। আমি কেন ব্যথা দেবো? এটা তো নর্মাল, একটু লাগবেই। আপনাকে আমার ভরসা নেই, আপনি ইচ্ছে করেই বেশি ব্যথা দিতে পারেন। একদম ফালতু কথা বলবে না, বেয়াদব মেয়ে। যেখানে আমি চেষ্টা করছি রাগ সামলে ঠান্ডা হয়ে কথা বলার জন্য, সেখানে তিনি কিনা বারবার আমার রাগ বাড়িয়ে দিচ্ছেন। নীরদ ওর হাতটা ধরে পাশে বসলো। সর্বরীর হাত সরিয়ে নিয়ে আরেকটু সিটিয়ে বসলো। নীরদ এবার আর কিছু বলল না, শুধু ওর চোখের দিকে তাকালো। এতেই কাজ হলো। সে নিজে থেকেই আবার কাছে এসে বসে হাতটা বাড়িয়ে দেয় নীরদের দিকে। নীরদের খুব সাবধানে কাজ করার পরেও অনেকটাই ব্যথা পেল সর্বরী। এতে নীরদ কিংবা ক্যানোলার কারোরই দোষ নেই। 2-3 দিন থাকলে না হয় ব্যথা হতো খুব, কিন্তু এটা বেশিক্ষণ হয়নি লাগিয়েছে। এর মধ্যে এত ব্যথা হওয়ার কথা নয়। সর্বরীর অতিরিক্ত নড়াচড়া করার কারণেই সে ব্যথাটা বেশি পেয়েছে। সব কিছু ঠিকঠাক করে নীরদ বলল, এবার তোমার যা ইচ্ছে হয় করো, আমি যাচ্ছি। সর্বরী উতলা হয়ে বলল। কোথায় যাবেন আপনি? আকস্মিক এমন আচরণে নীরদ একটু চমকে গেল। ধরেই কিছু বলতে পারল না। একটু সময় নিয়ে বলল, বাড়িতে যাব। সর্বরী কিছু বলল না, কিন্তু তার মনটা একটু খচখচ করতে লাগলো। একাই যাবে, তাকে নেবে না। নীরদ বোধ হয় বুঝলো ব্যাপারটা। নিজের ফোনটা টেবিল থেকে নিয়ে পকেটে ঢোকানোর সময় বলল, তুমি চিন্তা করো না, কালই তোমায় নিয়ে যাব। অসুস্থতার ছলে ভালোই ফাঁকি দিয়েছ, ডিউটি মিস করেছ। আমি অবশ্য ছাড় দেব না, সময় মতো সবটা উসুল করে নিব। মানে কি করবেন আপনি? তেমন কিছুই না, বাসায় ফিরে গিয়ে প্রথমে তো ছুটা বুয়া বাদ দিয়ে দেব, ওয়াশিং মেশিনটাও বুয়াকে গিফট করে দিব। ডিশ ওয়াশারেরও প্রয়োজন নেই। সব মিলিয়ে দুজন মানুষেরই তো কাজ, কি আর বেশি বলো। এই তো শুধু ঘর মোছা, কাপড় ধোয়া আর কটা থালা বাসন মাজতে হবে। ও আরও কিছু আছে, সেটা নিয়ে পরে আলোচনা হবে। সর্বরীর রাগে চোখ ভিজে এলো। রাগ বেশি উঠলে কান্না এসে যায় কেন যেন বারবার, নিয়ন্ত্রণ করা যায় না। আপনি বিয়ে করতে চেয়েছেন কি কাজ করার জন্য, নাকি আমাকে বিয়ে করেছেন বলে অমন খাটিয়ে মারতে চাইছেন? দুটোর জন্যই। আমি যাব না। বেশ, তো আমিও জোর করব না। সর্বরী অবাক চোখে নীরদের দিকে তাকিয়ে রইল। যাওয়ার আগে নীরদ কি মনে করে আবার সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে একটা ভাঁজ করে কাগজ বের করে সামনে ধরতেই সর্বরীর আপাতমস্তক কেঁপে উঠল। নীরদ ভাবুক মুখ করে বলল, এটা আমার চোখ না, তুমি এঁকেছো। যাক, অন্তত একটা গুণ তো তোমার মধ্যে আছে। একটা বড় খাট, খাটের অপর পাশে বিশাল এক বুক সেলফ, একটা ড্রেসিং টেবিল, বই পড়ার টেবিল, বড় একটা আলমারি আর কুশনযুক্ত একটা রকিং চেয়ার নিয়েই নীরদের ঘর। ছিমছাম সাদামাটা একটা ঘর, অতিরঞ্জিত কিছুই নেই, তবে প্রয়োজনীয় সবই আছে। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত অর্জন করা সব ড্রেস ট্রফি নিয়েই একটা আলাদা কর্নার আছে। সেখানে কিছু ছবি আছে। হাই স্কুলে পড়ুয়া হ্যাংলা পাতলা নীরদের দিকে তাকিয়ে সর্বরী ফিক করে হেসে ফেলল। অবশ্য যে কেউ দেখলেই হাসবে। অমন একটা শুকনো ছেলে কিনা এখন মস্ত শরীরের এক মানুষ। তবে হ্যাঁ, বরাবরই দারুণ হাইট ছিল তার, সে দেখার মতো। সর্বরী বিছানায় বসে কিছুক্ষণ আরেকবার ঘরটায় চোখ বুলিয়ে নেয়। তার মনে হচ্ছে এখানে সবই আছে, তবে প্রাণ নেই। নীরদ নীরদ গন্ধ নেই, কেমন যেন। নীরদ এখন আর এখানে থাকে না বলেই হয়তো। বালিশে মাথা রেখে শুতেই সর্বরীর রাগ হলো নীরদের উপর। লোকটা কোথায়? কাল রাতের পর আর দেখা হয়নি তাদের। দুপুরে নীরদ সর্বরীকে আনতে যেতে পারেনি, ইমার্জেন্সি পড়ে যায় হঠাৎ করেই। সবার সাথে সে নাকি রওনা দিয়েছিল ঠিকই, কিন্তু এখানে আসার আগ মুহূর্তে ওই খবর পেয়ে হসপিটালে চলে যায়। এখন রাত হয়ে এসেছে, এ বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এসে সবার মধ্যে বসে থাকতে হয়েছিল তাকে। নীরদের মা কয়েক দফা আহ্লাদ করলেন ওকে নিয়ে। সর্বরই অস্বস্তি হচ্ছিল। শরৎ না থাকলে হয়তো আরও কিছু সময় সেখানে বসে থাকতে হতো। এই ঘরে আসতে শরদের ছোট বোন সামিহা বলল, ভেবেছিলাম ফুল দিয়ে ঘরটা সাজাবো, কিন্তু ভাইয়া বারণ করেছে। ও এসব একদমই পছন্দ করে না। ওকে আমরা খুব ভয় পাই, তো তাই আর ওর কথার অবাধ্য হয়নি। তবে আমাদের তোমার জন্য ভীষণ খারাপ লাগছে ভাবি। আমরা কত করে বলেছি ভাইয়াকে, মানলই না।
সর্বরীর চাপা রাগ হলো। লোকটা নিজের ইচ্ছেকে গুরুত্ব দিল শুধু। সর্বরীর জন্য তো দিনটা স্পেশাল, এমন দিনে কি একটুও কম্প্রোমাইজ করা যেত না? পরক্ষণে তার মনে হলো কেন কেন করবে কম্প্রোমাইজ? সর্বরীর দিক থেকে হয়তো দুর্ভাগ্যক্রমে একটা অনুভূতি তৈরি হয়েছে, নীরদের প্রতি আগ্রহ জন্মেছে। নীরদের তো আর তেমন কিছু হয়নি, হবেই বা কেন? নীরদ নিশ্চয়ই তাকে পছন্দ করে না, কিন্তু অপছন্দ করে থাকলে বিয়ে করলো কেন? নীরদ কি জানতো না ওটা সর্বরী ছিল? নীরদের ফিরতে একটু বেশি রাত হলো। এসে বিছানায় শুয়ে থাকা সর্বরীকে দেখে সে আনমনে হাসলো। আশ্চর্য, মেয়েটা এখন এখানে, তার ঘরে, তারই বিছানায়। দুদিন আগেও এখানে তাকে কেবল কল্পনাতেই ভাবা যেত, বাস্তবে যে এমনটা হবে সেটা মনেই হয়নি। নীরদ খুব সাবধানে সর্বরীর কাছে গিয়ে বসলো। আলতো করে শুয়ে দিল সর্বরীর নরম গাল। সর্বরী নড়ে উঠতেই তার হুঁশ ফিরে। এতটুকুতেই সে দিক বেদিক শূন্য হয়ে পড়ে, হাত সরিয়ে নেয়। উঠে যেতে নিলে তখনই তার অন্য হাত সর্বরী আঁকড়ে ধরে। নীরদ তাকাতে সর্বরী ঘুম জড়ানো গলায় বলল, কখন এসেছেন? নীরদ সাথে সাথেই উত্তর দিল না। এমন একটা প্রশ্নে ভেতর ভেতর যে সে পুলকিত হয়নি তা বলা যায় না। মেয়েটার সামনে এলে কেন যেন নরম হতে ইচ্ছে করে না। সর্বরী কোনো এক কারণে তাকে ভয় পায়, তা সে জানে। এ নিয়ে তার এখন আর মাথা ব্যথা নেই। মেয়েটার ভয়ের উপর ভয় তৈরি করতে পারলে এখন বোধহয় সে সার্থক হয়। সর্বরী থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পরনের হাতঘড়ি খুলতে খুলতে গম্ভীর গলায় বলল সে, এসেছি আগেই। ডাকলেন না যে? নীরদ ভ্রু কুঁচকে তাকালো। সর্বরী লজ্জা পেয়ে গেল, আমতা আমতা করে বলল, এমনিতেই বললাম, ওভাবে তাকানোর কোনো প্রয়োজন নেই। নীরদ কিছু বলল না আর। খানিক মৃদু হেসে আলমারি খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। নীরদ রাতের খাবার খায়নি। সাবিহা খেতে যাওয়ার জন্য ডাকতে সর্বরী নড়ে চড়ে বসলো। একবার ভাবলো বলবে, তোমরা গিয়ে ঘুমাও, ওনার জন্য আমি আছি তো, আমিই দেখব। সব কিছু কি এতই সোজা নাকি? সর্বরী ওই কথা কখনো বলতে পারবে না। তবে হ্যাঁ, কেউ বললে নীরদের জন্য খাবার পরিবেশন করতে তার আপত্তি নেই। ভাবনার বিষয় একটাই, সে সুযোগটা তো পেতে হবে। ভাবি, নিচে আসবে? আমরা অনু খেলছি, আমাদের জয়েন করতে পারো। সর্বরী মাথা নেড়ে ওর সাথে সেখান থেকে চলে এলো। খেলতে খেলতে একসময় কিছু হাউস রুলের কারণে কথা কাটাকাটি হতে থাকলো। সবাই যখন তর্ক বিতর্কের মধ্যে ব্যস্ত, সেখানে নীরদ এলো। এসব খেলা তার অপছন্দ, দেখলেই বিরক্ত হয়। তবে আজ ছোট ভাই বোনদের সাথে তার প্রিয় রমণী এমন উচ্ছ্বাসে মত্তরূপে মুগ্ধ হয়ে সে কিছুক্ষণ তাকিয়ে থেকে তা উপভোগ করলো। ভাইয়া খেলবে? রাতুল হুট করে ডেকে উঠল। সবার দৃষ্টি গিয়ে পড়ল নীরদের উপর। এতে সে ভীষণ বিরক্ত হয়, কেমন একটা ধরা পড়া চোরের মতো অনুভূতি হয়। তাই আর সেখানে দাঁড়াতে ইচ্ছে করে না। ওদের দিকে না তাকিয়ে থমথমে গলায় না বলে সেখান থেকে চলে এলো। তাকে ওভাবে চলে যেতে দেখে সর্বরীর একটু মন খারাপ হলো। লোকটা এমন অদ্ভুত আচরণ বরাবরই করে, তবে আজ এত বেশি খারাপ লাগছে কেন? রিসেপশনের দিনও সর্বরীর ভালো কাটলো না। এত কাছে নীরদ, তবুও যেন কাছে নেই। আগের দিন রাতে সর্বরী রাগ করে সামিহার রুমে গিয়ে শুয়ে পড়ে। নীরদ একটু খোঁজও নেয় না তার নতুন বইয়ের, অথচ সকাল হতে নীরদের দাদি এ নিয়ে বেশ কথা শুনিয়ে দেয় তাকে। প্রথম রাতে স্বামী স্ত্রীর ঠিক কী কারণে আলাদা ঘুমিয়েছে তা নিয়েই তিনি একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছিল তাকে। সর্বরী কিছু বলতে পারেনি, তার কাছে কিছুই ভালো লাগছিল না। এই বিয়ে ব্যাপারটা কেমন যেন একদমই ভালো অনুভূতি হচ্ছে না তার, বরং নীরদের প্রতি জন্মানো প্রিয় অনুভূতিগুলো ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠছে। না, এটা তার একার দায়িত্ব নয়, দুটো মানুষকে নিয়েই একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের সমানভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। নীরদের হাবভাব দেখে মনে হচ্ছে না সে আগ্রহী। অতএব সর্বরীরও দায়বদ্ধতা নেই। নীরদ দূরে সরে থাকতে পারলে সেও পারবে, অসম্ভব কিছু তো নয়। সেদিন রাতেই নীরদের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে আসার পর সর্বরী আরও কেমন যেন দুর্বল হয়ে পড়ে। এই বাসায় এসে তার প্রথমে যেটা মনে হলো, এখানে প্রাণ আছে, নীরদ নীরদ একটা গন্ধ আছে। বিশেষ করে গৃহপ্রবেশের সময় নীরদ যখন বলল, ওটা ছিল তোমার শ্বশুর বাড়ি, আর এটা তোমার স্বামীর ঘর, তোমার নিজের ঘর। তোমার ঘরে তুমি যা ইচ্ছে হয় করবে, তাতে আমি অধম কিছু বলার সাহস রাখি না।
তখন সে বুঝতে পারল সংসার জীবনের ভার নেওয়ার সময় এসে পড়েছে সে। এখন একজন মানুষের সাথে সাথে একটা গোটা সংসারও সামলাতে হবে তাকে। যদিও কিভাবে কি করবে তার বুঝ নেই ওর কাছে। সুযোগ পেয়ে নীরদকে প্রথমেই ও যে প্রশ্নটা করলো তা ছিল, আপনি কাজের লোক বাদ দিয়ে দেবেন সত্যি? মিথ্যে মিথ্যে বাদ দেওয়া যায় নাকি? আপনি আমাকে দিয়ে সব কাজ করাতে চান? হ্যাঁ, চাইবো না কেন? আপনি সত্যিই চান আমি কাজ করি? কাজ না করে বসে থাকলে কত অসুখ বিসুখে পড়বে। কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমি যদি বলি করব না তবে কি করবেন? অন্য সবাই যা করে তাই করব। সর্বরী কোমল চোখে তাকিয়ে বলল। অন্য সবার মতো আপনিও বউ পেটাবেন? নীরদ হাসলো। সর্বরীকে টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, অন্যরা এমন করে? এমনই করে। তোমার মনে হয় আমি তেমন কিছু করব? সর্বরী নীরদের এত কাছে এসে ঘাবড়ে যায়। কাপা কাপা গলায় বলল, করতেও পারেন, আপনাকে বিশ্বাস নেই। নীরদ সর্বরীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, বিশ্বাস নেই এই কথাটা বলার আগে দুবার কেন ভাবলে না সুরসুরি? সর্বরী চৌকিতে নীরদের দিকে তাকালো। লোকটা হাসছে, এই প্রথম এভাবে হাসছে। সর্বরী খেয়াল করলো ওর ভয় লাগছে। এবার আর শুধু নীরদের চোখেই নয়, হাসিতেও ভয় পাচ্ছে। সকাল থেকে বাড়ির কাজের চাপ। অনু আর রিমাও কাজে হাত লাগিয়েছে আজ। নতুন দুলাভাই আর বোন আসবে, তাদের যেন আপ্যায়নের কোনো কমতি না হয়, তাই সেদিকে দৃষ্টি সজাগ। মাজেদের মায়ের লাগছে বিরক্তি। তিনি খোকনের সাথে অযথাই খেলার নাম করে বসে আছেন। আজ আরও 2-3 জন ছুটা বুয়া আনা হয়েছে। তিনি যেন তাদের সর্দার। একটু পরপরই একে ওকে ডেকে নানান হুকুম দিচ্ছে। এ নিয়ে 2বার চা আর 1বার শরবত আনিয়ে খেলেন। রিমার অনু সর্বরীর রুম ভালো করে সাজিয়ে রেখে নিচে নেমে আসতেই শুনতে পায় মাজেদের মা ছুটা বুয়াদের একজনকে বলছে, কাম কাজ আর ভালো লাগে না, আর কত কাম করবাম, সারা জীবন খালি কামই করছি, এখন রেস্ট করমু। যাও এবার আমার জন্য পান আনো, ওই যে দেখবা পাকের ঘরে নতুন এক কার্টুনের তলায় পান আছে, যাও ভালা কইরা সাজায়া নিয়ে আনো। ছুটা বুয়াটা এমনভাবে মাথা নেড়ে সেখান থেকে আদেশ পালন করতে চলে গেল যেন মাজেদের মা হলেন এখানকার মহারানী আর সে তার সেবিকা। আপনি এখানে বসে বসে এসব করছেন? রিমার এক ধমকে মাজেদের মা উঠে বসলেন। এই মেয়েটাকে তার মহা বিরক্ত লাগে। এটা হয়েছে তার ফুপুর মতো, ঘ্যান ঘ্যান করবে সারাক্ষণ। বড়টা আর মেজোটা বরং ভালো, চুপচাপ থাকে বেশিরভাগ। মাজেদের মা কি করলো না করলো সেটা নিয়ে মাথা ঘামায় না। আমার পাও বিষ করে, তাই কিছু করবার পারি না। না করলে না করবেন, যারা করছে তাদের অহেতুক 100 ফরমাইশ দিয়ে বিরক্ত করছেন কেন? কই আমি কই ফরমাইশ করছি? হেরা তো কান জানে না, তাগরে শিখাই। আপনি নিজেই তো একটা কাজ ঠিকমতো করতে পারেন না, সারাক্ষণ এটা ওটাই সমস্যা করে ফেলেন, আপনি আবার কি শেখাবেন? আপনি খালি চপার তেজ, আমি থাকমু না, আইজি যাইতেছি। যান যান, আপনি গেলেই তো আমাদের শান্তি হবে। তাই আমি মায়া করি, নইলে এখনই চইলা যাইতাম। আসো খোকন বাবা, আমরা ঘরে ঘুমাইতে যাই। রিমা আর কিছু বলতে নিলে অনু বাধা দেয়। মাজেদের মাকে তো কিছু বলে লাভ নেই, তিনি যা বোঝার তা তো বোঝেই। অযথা তর্কে গিয়ে লাভ নেই, কেবল সময় নষ্ট হবে। শরৎ আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কি যেন করছে। রাতুল এ নিয়ে তাকে 3বার ডেকে গেছে। এবারে সে এমন অবস্থা দেখে বিরক্ত হয়ে বলল, একটা মেয়ে মানুষও তত স্বাস্থ্যে সময় নেয় না যত সময় তুমি নিচ্ছ। আরে কোথায় আর সময় নিলাম, এই তো একটু। সিরিয়াসলি? আধা ঘন্টা আগেও তোমাকে এখানে দেখেছি। যাচ্ছ তো ভাইয়ার শ্বশুর বাড়ি, সেজে যাবে বড় ভাইয়া, তুমি কেন সাজবে? আশ্চর্য, সেটা কি একার ভাইয়া শ্বশুরবাড়ি নাকি? রাতুল সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলতে চাইছো? বলতে চাইছিলাম তেমন কিছু না, ওটা তো আরও 2জনের শ্বশুরবাড়িও হবে। ভাবির বোন 2টো আছে না? তারপরও তোমার কি? তোমার তো কিছু না। শরৎ হাতঘড়ি পরে নিয়ে কলার ঠিক করে আয়নার সামনে থেকে সরে এলো, বলল, আমার কি সেটা তোকে ভাবতে হবে না, চল এখন দেরি হচ্ছে না। রাতুল পেছনে চোখ দিয়ে ইশারা করে বলল, ফোনটা তো নাও। ও, একটা ভালো কথা মনে করিয়েছিস এতক্ষণে। সর্বরী কতগুলো শাড়ি বিছানায় ছড়িয়ে রেখে বসে আছে। সকাল সকাল নীরদ হসপিটালে চলে গেছে। এরপর থেকে সে একাই।
এ নিয়ে তার বাড়ি থেকে 4 বার আর শ্বশুরবাড়ি থেকে 2 বার কল এসেছে। সবাই কথা বলছে, খোঁজ নিয়েছে, কখন আসবে, এত দেরি কেন। অথচ যে মানুষটার সাথে যাবে তার কোনো খোঁজ খবর নেই। একটাবার লোকটা কল করে জিজ্ঞেস করছে না সে কি করছে, আজ যে কোথাও যেতে হবে সেটাও কি তার মনে আছে। সর্বরী উদাস মনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নীরদের বাসাটা দারুণ একটা লোকেশনে। তার বেডরুমের ব্যালকনি থেকে লেক ভিউ পাওয়া যায়। আশেপাশে নানান গাছপালা থাকায় সবসময় একটা শীতল মনোরম বাতাস উপভোগ করা যায়। সর্বরী নিচের দিকে ঝুঁকে দেখতে লাগলো মানুষের আনাগোনা। তখনই পেছন থেকে গর্জে উঠল একজন। ওখানে কি করছো? সর্বরী তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। নীরদকে দেখে অবাক হলো। সে কখন এসেছে ভালো কথা, কিন্তু এসে এমন ধমকে কথা বলার কি আছে? এই লোকটা এমন কেন? তাদের সবেমাত্র বিয়ে হয়েছে, 3টে দিন ঠিক মতো যায়নি। প্রেম আলাপ না করুক, অন্তত এই ধমকাধমকিটা তো বন্ধ করতে পারতো। নীরদ বেলকনিতে এসে দাঁড়িয়েছে। সর্বরী তার থেকে চোখ ফিরিয়ে নিতেই নীরদ তাকে কাছে টেনে নিল, বলল, তুমি যাচ্ছ না? কোথায়? তোমাদের বাড়িতে। আমি একা নিশ্চয়ই যাব না। একা যেতে বললাম কখন? সর্বরী নীরদের বন্ধন থেকে মুক্ত হয়ে বলল, আপনাকে আমি বুঝতে পারি না। কেন, আমি হিব্রু ভাষায় কথা বলি? আপনি কথাই বলেন না। সর্বরীর গলায় অভিমান, গলা কাঁপছিল তার একবার মনে হয় নীরদ কিছু অনুভব করে তাকে নিয়ে, আবার মনে হয় সে উদাসীন, কেবলই একটা ধরে বেঁধে দেওয়া সম্পর্ক টেনে নিচ্ছে। হ্যাঁ, মাত্র 3 দিন হয়েছে, কিন্তু এই 3 দিন খুবই প্রয়োজনীয় সময় তাদের জীবনে। তার ইচ্ছে করে নীরদের আশেপাশে থাকতে, নীরদের সাথে গল্প করতে, অথচ মানুষটা সবকিছু কেন্দ্র করে রয়েছে শুধুই হসপিটাল। সর্বরীর এক কাজিনের বিয়ে হয়েছিল একজন ডাক্তারের সাথে। সে সারাক্ষণ অভিযোগ করত তার সংসার নিয়ে, কিন্তু উল্টো সবাই তাকে কথা শোনাতো। এমনকি সর্বরীও তখন বাকিদের সাথে তাল মিলিয়ে হাসতো। সবাই ডাক্তার বিয়ে করতে চায়, আর সে কিনা ডাক্তার বিয়ে করতে পেরে কাছে। মেয়েটা একদিন তাই বলেছিল, কেন কাঁদছি? যেদিন তোরা কেউ একটা ডাক্তার বিয়ে করবি সেদিন বুঝবি। জানিস, আমার বাসরাতে সে হসপিটালে রোগীর কাছে ছিল, আমার কাছে না। সর্বরী আজ বুঝতে পারছে সবকিছু আসলে এত সহজ না, হেসে উড়িয়ে দেওয়ার মতো না। ইস, কেন যে ডাক্তার বিয়ে করতে গেল। কিন্তু এই মানুষটাকে যে বিয়ে করতে পেরেছে, এটাও তো তার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। কজন পারে নিজের পছন্দের মানুষকে নিজের করে নিতে? এই যে সর্বরী যে তাকে পেল, এটাই কি বেশি না? না হয় ওই স্যাক্রিফাইসটা করলো, কোয়ালিটি টাইম না হয় নাই উপভোগ করলো, অন্তত দিন শেষে তার মুখ দেখে চোখটা তো বন্ধ করতে পারবে। সেটাও বা কম কিসে? সর্বরী বিছানার কাছে গেল। শাড়ি কোনটা পরবে এখনো ঠিক করতে পারেনি। নীরদকে একটা বেছে দিতে বলতে লজ্জা লাগছে। এটা পড়ো। সর্বরী চমকে উঠল। নীরদ একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি তার দিকে এগিয়ে দিল। গোলাপি রং যে নীরদের খুব পছন্দের রং তা নয়। সে বেশ কয়েকবার সর্বরীকে এই রঙের পোশাকে দেখেছে। তার মনে হয় এই রংটাতে সর্বরীকে সবচেয়ে ভালো মানায়। শাড়িটা হাতে নিল, তার খুশি বাদ মানছে না। নীরদের এই ছোট্ট একটা প্রয়াস তাকে ঠিক কতখানি আনন্দ দিয়েছে তা সে বলে বোঝাতে পারবে না। শাড়ি পরে তৈরি হয়ে সে আয়নায় নিজেকে দেখে অবাক হলো। তাকে অন্যরকম লাগছে, কেমন বউ লাগছে। অনু আজ সাদা সালোয়ার কামিজ পরেছে, তাকে দেখতে মিষ্টি লাগছে। সবাই খুব প্রশংসা করলো তার। মাজেদের মা বিকেলের নাস্তার জন্য রাখা চিকেন রোল থেকে 4টা ভেজে নিয়ে উপরে এসে একা একা বসে খাচ্ছিল। করিডোর দিয়ে হেঁটে আসা অনুকে দেখে তিনি বললেন, আপনি সাদা পরছেন, তাই জুয়ান মাইয়া সাদা জামা পরলে ভালো দেখায় না। অনু চিন্তিত গলায় বলল, কেন বলুন তো? সাদা পরবো বুড়িরা, এই যেমন ধরেন আপনার ফুপু, হ্যাঁ তো আল্লাহ দিলে টকটকা লাল জামা কাপড় পিনদে সবসময়। তাই নেড়ে আপনারা বোঝাইতে পারেন না, তাই নেড়ে লাল পিন্দনের বয়স আছে এখনো। আপনার সব কথা গিয়ে ফুপুর কাছে থামে কেন বলুন তো? তেনারে আমি খাস মহব্বত করি তাই। আপনার খাস মহব্বতের ফুফুর তো যাই অবস্থা হয়ে যায়। তাই আমি তো সেইটাই চাই, আপনার ফুপু চইলা যাক। আপনি আসলে বিরক্তিকর। আপনি গো খালি আমারে বিরক্ত করে। এই তো আমি এইবার চইলা যাইতেছি। যাচ্ছেন তো না? সে এক কথাই বলে সব সময়।
কি আর করতাম, আপনি গো মায়ায় যাইতে পারি না। শুধু শুধু ছিলেন সবাই, তখন থেকে এখানে কাম করি। আপনাকে গুমুতে কাপড় ধুইছি, এই আমি মাজেদার মা। অনু দেখলো মাজেদের মায়ের পেছনে শরৎ এসে দাঁড়িয়েছে। লোকটা মিটিমিটি হাসছে। হায় রে, শুনে ফেললো নাকি? প্রচণ্ড লজ্জায় সে ওখান থেকে চলে গেল। ধুর, আজ আর বেরই হবে না ঘর থেকে। আর এই মাজেদের মাকে সে ছাড়বে না। ফুপুর কানে তুলতে হবে। সে ফুপুকে নিয়ে কি বলেছে, ফুপুই টাইট দিবে। বাড়িতে এসে সর্বরীর মনটা আরও ভালো হয়ে গেল। বসার ঘরে সবার সাথে কিছুক্ষণ বসে কথা বলে তাড়াতাড়ি নিজের ঘরে গেল। ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখ বুজে এলো। আহা, এই তো শান্তি, এই তো সুখ, এই তো তার চিরচেনা গলি। অনেকক্ষণ গড়াগড়ি করার পর তার মনে হলো না, এই শান্তির মধ্যে কমতি অনুভব করছে। আর কি যেন নেই। রিমা ঘরে এসে চেঁচিয়ে উঠল। সর্বরী থতমত খেয়ে উঠে বসলো। রিমা নিচে পড়ে থাকা ফুলগুলো হাতে তুলে নিয়ে বলল, এসব কি? ঘরের এই অবস্থা কেন জানিস না? আমার এভাবে শুতে ভালো লাগে না, গা চুলকায়। তোমাকে শুতে কে বলেছে? আর এখন এখানে আসতে কে বলেছে? আমি ভাবলাম ভাইয়া সহ আসবে, আমরা তার থেকে বকশিস নিব। সব তো নষ্ট করে দিলে। তাই বলে আমি আমার ঘরে এসে একটু শুতে পারবো না? না, পারবে না। সর্বরী ভাবতে পারছে না, তার থেকেও তার বোনের কাছে এখন বকশিস বড়। আশ্চর্য, তার বরাবরই মনে হচ্ছে বিয়ে করে তো মস্ত বড় ভুল করে ফেলেছে। এসব সাইড ইফেক্টের কথা ভাবা উচিত ছিল আগে। সর্বরী মা চাচিদের কাছে এসে বসেছিল একটু। তার মনে হচ্ছে এটা তার জীবনের আরেকটা বড় ভুল ছিল। এদের সাংসারিক আলাপে তার মাথা খারাপ হয়ে গেছে। সবাই তার কাছ থেকে এটা সেটা জানতে চাইছে, কে কেমন ব্যবহার করছে, ভালো আছে কি না, জামাই মানুষ কেমন। সেসব প্রশ্নের উত্তর দিতে না দিতেই মা কঠিন স্বরে বলতে লাগলেন, সে কি শ্বশুর শাশুড়িকে, স্বামীকে ঠিক সম্মান দিচ্ছে কি না, নিজ দায়িত্বে ঠিক মতো পালন করছে কি না, নম্র আচরণ করছে কি না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে সে উঠে এলো। তার মাথা ধরে গেছে। দোতলায় আসতে নীরদের সাথে দেখা। ছোট চাচার সাথে বসে আরাম করে চা খেতে খেতে গল্প করছে। সর্বরীকে এক পলক দেখেই লোকটা চোখ সরিয়ে নেয়, যেটা সর্বরীর মোটেও পছন্দ হয় না। সে গিয়ে ছোট চাচার পাশে বসলো। একটা কাপে নিজের জন্য চা ঢেলে নিয়ে হাতে নিল। ছোট চাচা তাকে বললেন, রাতে কি আয়োজন করা যায় ভালো তো? জানি না, তোমাদের যা ইচ্ছা হয় করো। আমি ভাবছি কবিতা আবৃত্তিটা। চাচু প্লিজ, কবিতা আবৃত্তি আর না। নীরদ ভ্রুকুচকে বলল, কেন, কবিতাতে কি সমস্যা? সর্বরী মুখ ফিরিয়ে নিয়ে বলল, কবিতা আমার ভালো লাগে না। ছোট চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছো বাবা, আমাদের বাচ্চা কাচ্চারা কবিতা একদমই শুনতে পারে না, অথচ আমাদের সময় কবিতা ছিল আমাদের প্রথম প্রেম। ছোট চাচি কেবলই রুম থেকে বেরিয়ে এসেছিলেন। ছোট চাচার শেষ কথাটা শুনে তিনি চটে গেলেন। এগিয়ে এসে জানতে চাইলেন, কার প্রথম প্রেম? কি প্রথম প্রেম? সর্বরী বলল, চাচি চাচুর প্রথম প্রেম কবিতা। ছোট চাচা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলেন। কিছু বলার আগেই ছোট চাচি বললেন, মশকরা করছো না তো? আরে না, চাচুই মাত্র বলল। ছোট চাচা হাত উপরে তুলে বললেন, সুমনা, শোনো, আমি সেই কবিতার কথা বলিনি। ছোট চাচি কথা শুনলেন না। জুতোর গটগট শব্দ তুলে চলে গেলেন সেখান থেকে। ছোট চাচা অসহায় চোখে তাকিয়ে রইলেন। এরপর শান্ত গলায় নীরদকে বললেন, একটু আগেই তোমাকে বললাম না, নারী জাতি 2 লাইন বেশি বোঝে। ছোট চাচা চশমা হাতে নিয়ে চলে গেলেন। সর্বরী জানে ছোট চাচা এখন চাচিকে কবিতা শোনাতে যাচ্ছে। এটাও জানে চাচি ইচ্ছে করে রাগ দেখিয়েছে, কারণ ছোট চাচাকে চাপে রাখতে তার ভীষণ ভালো লাগে। নীরদ হেলান দিয়ে বসে সর্বরীর দিকে তাকিয়ে রইল। সর্বরী আপন মনে আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। হঠাৎ নীরদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, অভদ্রের মতো তাকিয়ে আছেন কেন? অভদ্রের মতো বলে কি বোঝাতে চাইছো? সর্বরী জবাব দিল না। নীরদ বাঁকা হেসে বলল, তুমি ইচ্ছে করেই আমাকে অভদ্র বলো, তাই না? মানে আর কি? তুমি চাও আমি কিছু অভদ্র আচরণ করি, তাই বারবার অভদ্র সম্বোধন করো। আপনার মাথা, আমি একদমই তেমন কিছু চাই না। তাই? আশ্চর্য, তাহলে কি? নীরদ কিছু বলতে যাবে তার আগে শরৎ আর রাতুল এসে হাজির। দুজনেই সোফায় গা এলিয়ে দিল। রাতুল বলল, ভাবি,
আপনাদের ছাদে রাজহাঁস কে পালে? শর্বরী মৃদু হেসে বলল, ওই দুটো অনুর। রাজহাঁস নিয়ে ও খুব অবসেসড, ছোট থেকেই পালে। এইগুলো বোধহয় 1-2 বছর হলো নিয়েছে, আগে আরো 4 জোড়া ছিল ওর। ওই ভিতুর ডিম রাজহাঁস পালে? বিশ্বাস করতে পারছি না। শরৎ রেগে গেল, রাতুলকে বলল। হোল্ড ইয়োর টাং। রাতুল চুপ হয়ে গেল। ভাইয়ের ব্যাপারটা সে ধরতে পেরেছে, আগেই বুঝেছিল কোথাও না কোথাও সমস্যা আছে। আজ আসার পরও অনুকে নিয়ে তার আদিক্ষেতা দেখেছে। দারুণ, 2 ভাইয়ের এক শ্বশুরবাড়ি হবে, চমৎকার ব্যাপার। কিন্তু অনু বেগমটা ভাবি হবে। সারা জীবন ছিল একে অপরের দুশ্মন, আর এখন দেবর ভাবি। নো ওয়ে। রাতে বাইরে রান্নার আয়োজন করা হয়। সন্ধ্যায় বাবুর্চি নিয়ে আসেন ছোট চাচা। একটা খোলা জায়গায় বসার আয়োজন করা হয়। সবাই তখন নিচে। রামিসা চৌধুরী হলরুমে বসে কথা বলছিলেন নীরদের মায়ের সাথে। নীরদের মা বারবার তাকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি অবাক হয়ে বললেন, আপনি আমাকে এতবার ধন্যবাদ কেন দিচ্ছেন আমি তো বুঝতে পারছি না। সেটা আপনাদের বুঝতেও হবে না, তবে আপনি একটা বড় ধন্যবাদ আমার থেকে সবসময় ডিজার্ভ করেন। আমার মনে যত দূর মনে পড়ে আপনি আমার ওপর কোনো কারণে রেগেছিলেন, কারণটা? সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি প্লিজ কিছু মনে রাখবেন না। মাজেদের মা তখন কোথা থেকে এসে হাজির হলেন। শেষের কথাটা শুনতে পেয়ে বিরসমুখী টেবিলে চায়ের ট্রে রেখে বললেন, তাইনেরে বললে লাভ নাই, তাইনে সব কিছু মনে রাখে। আমি কত দুষ করছি সব তাইনে মুখস্থ রাখছে, আপনারটাও রাখবো। রামিসা চৌধুরী দাঁতের দাঁত চেপে বললেন, কি বললে তুমি? দেখছেন, তাইনে পোকাটার মতো ফুইল্লা ওঠে। কেউ তাইনেরে কিছু কইলে আমি তো কই, এত রাগ ভালা না, কিন্তু কি আর করবাম, মোডা মাইন্সের আবার রাগ বেশি। মাজেদের মা? মাজেদের মা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেলেন। রামিসা চৌধুরী নিজেকে শান্ত করে নীরদের মায়ের দিকে তাকাতেই দেখলেন তিনিও হাসছেন। সরু চোখে তাকাতেই হাসি থামিয়ে তিনিও চলে গেলেন অজুহাত দেখিয়ে। শরৎ বাইরে বসে বাবুর্চিদের সাথে গল্প করছে। তাদের রান্নাটা তার খুব পছন্দ হয়েছে। সে ওখানেই বসে এক বাটি সবজি নিয়ে খেতে লাগলো। অনু তখন সেখানে এসে দাঁড়ায়। তার পেছনেই খোকনকে নিয়ে মাজেদের মা এসে দাঁড়ায়। অনুর কাছে এসে ফিসফিস করে বললেন, মেজো আফা, দুলা ভাইয়ের ছোট ভাইটা রাক্ষস আছে, কত যে খাইতে পারে। মাজেদের মা ভেংচি কেটে বলল। অনু স্পষ্ট শুনতে পায় তিনি যেতে যেতে বলছেন, কি যে দিন আইলো, রাক্ষসা খানা খাওয়ানোরও মাশাল্লাহ কইতে হয়। অনু শরদের পাশে গিয়ে দাঁড়ালো। সে খুব সুন্দর একটা শাড়ি পরেছে। সে অবশ্য একা নয়, তারা 3 বোনই শাড়ি পরেছে। আজ তাদের শাড়ি পরে অনেক অনেক ছবি তোলার প্ল্যান আছে। যদিও অনুর প্ল্যানটা ছিল অন্য কিছু। সে একজন বিশেষ মানুষের জন্য সেজেছে। সে ভেবেছিল শরৎ তাকে দেখে হয়তো মুগ্ধ চোখে তাকিয়ে থেকে 2টো প্রশংসার বাক্য ছুড়ে দিবে, কিন্তু তেমন কিছুই হলো না। তাকে এক ঝলক দেখে নিয়েই শরৎ বলল, অনু, সবজিটা খেয়ে দেখো, শাহজাহান ভাই চমৎকার সবজি রান্না করতে পারেন। অনুর রাগে ক্ষোভে চোখে পানি চলে এলো। মাজেদের মা ঠিকই বলে, এটা একটা রাক্ষস, অসভ্য ইতর রাক্ষস। করিমুল্লাহকে শর্বরীর বাবা তার ড্রাইভারের কাজ দিয়েছে। মেয়েকে নিয়ে তিনিও আজ এখানে এসেছেন। রুমকিকে দেখে শর্বরী এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। মেয়েটাকে হেসে খেলে বেড়াতে দেখে তার বুক হালকা হয়ে আসে। কতদিনের চাপ থেকে মুক্ত হতে পারল সে। রুমকি নীরদকে দেখে খুশি হয়ে গেল, বলল, তোমাকে বলেছিলাম না ডাক্তার ভাইয়ার কথা, ওই তো সেই ডাক্তার ভাইয়া। শর্বরী তবদা খেয়ে গেল। এইটা সেই ভাইয়া যাকে রুমকি বিয়ে করবে বলে সে পেডো ভেবে গালি দিয়েছে। ভাইয়ার তো এখন বউ আছে। জানি না, তুমিই তো বউ। কে বলেছে? ভাইয়া বলেছে, তোমার ছবিও দেখিয়েছে। শর্বরী হাসলো। তুমি তো বউ কথাটা এখনো তার কানে বাজছে। ইস, এত মধুর লাগলো কেন শুনতে। লোকটাকে তো সে ভালোবাসে না, একটুও ভালোবাসে না। সে পেছন ফিরে তাকালো। নীরদ তার দিকেই তাকিয়েছিল। শর্বরীর ওই প্রথম যেমন ভয় লাগতো, হাত পা ঠান্ডা হয়ে আসতো, ঠিক তেমন অবস্থা এখন আবার হলো। ছোট চাচা মাইক এনেছেন। তিনি সত্যি সত্যি কবিতা আবৃত্তি করবেন। ছোট চাচি এখনো রাগ করে আছেন, তাই একটা রাগ ভাঙানোর কবিতা খুঁজে এনেছেন। 2বার মাইক স্টেডিং বলে কবি ভাব নিয়ে বলতে লাগলেন, রাগ করিয়াছ? কেন রাগ করিয়াছ অবোধ বালিকা?
কেন এত অভিমান? দুটি চোখে কেন এত ভর্ৎসনা? মুখে মেঘ নামিয়াছে, দুলে দুলে ফুলে ফুলে উঠিতেছে বুক। দেখে মনে হয় আমি যেন বকিয়াছি তোরে, মন্দ বলিয়াছি। এ গাম্ভীর্য, হাসিহীন এত কঠোরতা, ফুলে কি মানায় সখী, মানায় কুসুমে? আমি তোরে ভালোবাসি, সত্য কহিয়াছি, প্রাণ দিয়ে ভালোবাসি তোরে। সাক্ষী নারায়ণ, সাক্ষী মোর হৃদয়ের। সর্বরী মুগ্ধ হয়ে শুনে গেল। আশ্চর্য, কবিতা তো আসলেই চমৎকার একটা ব্যাপার। প্রথমে প্রেমের মতো সে নীরদের দিকে তাকালো। লোকটা কি কখনো এভাবে কবিতা আবৃত্তি করে তার রাগ ভাঙাবে? একটা সংসার সামলানো চারটিখানি কথা নয়, মা সবসময় বলতেন। সর্বরী তখন তেমন একটা গায়ে মাখত না এই কথাটা। মা বরাবরই বেশি বেশি বলেন বলে তার মনে হতো। মা যখন তর্কে হেরে যেতেন তখন বলতেন, যেই দিন তোর নিজের সংসার হবে সেই দিন বুঝবি। মা কথাগুলো শুধু বলার জন্য বলতো না। সর্বরী হাসত, খিলখিল করে হাসত, অথচ আজ তার কান্না পাচ্ছে। নীরদ যদিও কথা মতো বুয়াকে বাদ দেয়নি, বুয়াও আছে, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার সবই আছে, তার করার মতো কাজও নেই তেমন। তবু একটা চাপ থাকে সব সময়। বুয়া তার পরামর্শ ছাড়া নিজে থেকে কিছু করে না। বুয়াকে গাইড করতে সেও তেমন একটা পারে না। মাঝে মাঝে বিরক্ত হয়, বুয়া এতদিন কিভাবে করত? এতদিন সর্বরী ছিল না, তিনি কাজ তো করে গেছেন। সে কোনো কিছু করতে নিলে অনুমতি চায়, যদিও সর্বরীর সন্তুষ্ট বুয়ার উপর। তিনি মাজেদের মায়ের মতো না। মাজেদের মা থাকলে এই সুযোগে সর্বরীকে দিয়েই কাজ করিয়ে নিতেন। সর্বরীর কাজ করতে আপত্তি নেই, তবে কি থেকে কি করবে এটা ভেবেই সময় পার করে ফেলে। ঘর সাজাতে গেলেও ভয় হয়, এই না নীরদের দরকারি কিছু সরিয়ে ফেলে। রান্না করতে গেলে আতঙ্কে থাকে, এই না আবার ঝাল বেশি দিয়ে ফেলে, লবণ বেশি দিয়ে ফেলে। একদিন তো বেশি বেশি চিন্তা করতে গিয়ে রান্নাই করেনি। নীরদ এলো যখন, তখন সে বসে বসে ভাবছে কি রান্না করবে। সেদিন কি লজ্জাটাই না পেল সে। লজ্জায় বারবার চোখটা ভিজে আসছিল। তার থেকে বড় কথা, নীরদ না খেয়ে থাকবে এটা ভেবেই তার খারাপ লাগছিল। নীরদের হাসি পেল এতটুকু ব্যাপারে সর্বরীকে কাঁদতে দেখে। একটু পরেই ফ্রেশ হয়ে এসে সে নিজের রান্না বসিয়ে দিল। তখন পুরোটা সময় সর্বরী তার পাশে দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদল। খাবার পরিবেশন করে এসে নীরদ বলল, খেতে এসো, এত ঢং করার কি আছে? বললেই হতো আমার হাতের রান্না করা খাবার খেতে চাও। তুমি জানো না আমার মন বড়, একদিন তোমাকে রেঁধে খাওয়াতেই পারি। কেঁদো না, কাঁদলে সবাইকে যে ভালো লাগে তা কিন্তু না। সর্বরী খেতে বসেনি, নীরদের পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। কান্না থামালেও থমথমে মুখে অন্যদিকে তাকিয়ে থাকে। নীরদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত সেখান থেকে এক পাও নড়ল না। হাত মুখ ধুয়ে এসে তার শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে নীরদ বলল, তবে কাঁদলে তোমাকে আবার খুব বেশি ভালো লাগে। সর্বরী গাল লাল হয়ে এলো কথাটা শুনে। বিয়ের আগে তো এমন করতই, বিয়ের পর থেকে যেন আরও বেশি জ্বালাতন করছে তাকে লোকটা। দুষ্টু মিষ্টি কথা তাদের মাঝে প্রতিদিন হয়, ঝগড়া হয় না। যেদিন নীরদ বলে সেদিন সর্বরী চুপ থাকে, যেদিন সর্বরী বলে সেদিন নীরব চুপ থাকে। যেহেতু দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় না, সেহেতু ঝগড়া শব্দটা এখানে নীরব। তাদের বৈবাহিক জীবন আর 5টা অ্যারেঞ্জ ম্যারেজের মতোই কাটছে। তবে এর বাইরেও কিছু একটা আছে। নীরদ আর সর্বরী দুজন দুজনকে অনুভব করতে পারে। মুখে না বলা অনেক কথা এখন তারা একে অপরের চোখে তাকাতেই বুঝতে পারে। নীরদের সামনে যেতে সর্বরী নিজেকে যথেষ্ট পরিপাটি রাখার চেষ্টা করে, যেটা করার কথা একসময় সে চিন্তাও করতো না। আগের সর্বরী নীরদকে চোখের সামনে সহ্য করতে পারত না, অথচ এখনকার সর্বরী দুদণ্ড ওকে না দেখলে উতলা হয়ে ওঠে। নীরদ ফিরতে দেরি করে সেদিন চাতকের মতো তার অপেক্ষায় বসে থাকে। নীরদও কেমন বদলে গেছে। একসময় যে মেয়েটাকে দেখলেই রাগ হতো, কথায় কথায় বেয়াদব বলতো, সেই মেয়ের জন্যই এখন সে ফুল নিয়ে আসে। সে বই পড়তে ভালোবাসে, তাই কখনো কখনো বই নিয়ে আসে। সে চকোলেট পছন্দ করে না, তাই সেটা আনে না, তবে তার প্রিয় কফি নিয়ে আসে নানান ব্র্যান্ডের। একদিন রাতে সর্বরীর ভালো লাগছিল না, তাই নীরদকে নিয়ে
লং ড্রাইভে গেল। সর্বরী সেদিন আবদার করে বসলো এখন থেকে এখনই হুটহাট তার লং ড্রাইভে বের হবে। নীরদ রাজি হলো। সে খেয়াল করে দেখলো বিরাট পরিবর্তন এসেছে তার মধ্যে। এর মধ্যে একটা হলো সর্বরীর কোনো আবদার সে ফেলতে পারে না, কোনোভাবেই পারে না। বরং তার ইচ্ছে হয় সর্বরী যেন আরও অনেক আবদার করে তার কাছে, একমাত্র তারই কাছে। নীরদ যখন শুনেছিল সর্বরীর বিয়ে ঠিক হয়েছে তখন থেকে কেমন ছন্নছাড়া দিন কাটতে লাগলো তার। কাজে মন দিতে পারতো না। পরপর কয়েকবার বোট ম্যানেজার তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দায়িত্বের অবহেলা করার কারণে। নীরদ সেখানে এত বছর কাজ করেছে, কখনো এমন দেখেনি তারা তাকে। বরাবরই দায়িত্বের বেশি করে এসেছে ছেলেটা। নীরদকে বিশেষ স্নেহ করতেন বলে তিনি সরাসরি তাকে 2 সপ্তাহের ছুটি অফার করলেন। নীরদ রাজি হয়নি। তখন সর্বরী নিয়মিত হাসপাতালে আসছে। বোকা মেয়ে জানতো নীরদ তাকে দেখছে না, অথচ এমন কোনো দিন নেই যে নীরদ তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকে দেখেনি। সর্বরীর লুকোচুরির খেলাটা তার একদম ভালো লাগতো না। একদিন আর পারল না, সামনে গিয়ে দাঁড়ালো। কত কিছু বলবে ভেবে গিয়েছিল, বলার হলো কই। সর্বরী যেন পালিয়ে গেলেই বাঁচে। নীরদ একসময় ক্লান্ত হয়ে পড়ল। দিনের পর দিন তার অনুভূতিগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। তবে কখন থামাতে হবে এতটুকু তার জানা ছিল। শেষ মুহূর্তে বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চরম হতাশা বোধ করে। তখন করারও আর কিছু ছিল না। সর্বরীকে ভুলে যাওয়ার চেষ্টা করলো, যদিও সফল আর হতে পারেনি। সর্বরী উল্টো গভীরভাবে জড়িয়ে গেল তার সাথে। জীবন বোধহয় কখনো কখনো জটিল হয় সহজ হওয়ার জন্যই। দেখতে দেখতে 3 মাস কেটে গেছে। সর্বরী সহজ হয়েছে নীরদের সাথে। নীরদ যদিও আগের মতো মেয়েটাকে খোঁচাতে থাকে প্রতিনিয়ত। সর্বরী এখন আর তেমন রাগ করে না, জানে নীরদ তাকে রাগাতেই ওসব বলে। এই যেমন আজ সকাল থেকে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছে। সর্বরী একটা কারণে বেশ জেদ ধরেছে। নীরদ আনমনেই বলে ফেলেছিল, বরাবরই তোমার জেদটা বেশি, জেদ করো না সব কিছুতে। সর্বরী জবাব দিল, আমার জেদ বেশি? হ্যাঁ। কখন জেদ করলাম আমি? কখনো করনি, সেই প্রথম থেকেই তোমার জেদ দেখে এসেছি। হেডলাইট ভেঙেছো বলে ক্ষতিপূরণ দিতে এসেছো। আমি বারণ করলাম, তুমি আমার বারণ শুনলে? ওটা আমার করতেই হতো, বরং আপনি আমার সাথে অসভ্যতা করেছেন। আমাকে আপনার চেম্বারে আটকে রেখেছেন। অসভ্যতা করেছি? হ্যাঁ করেছেন। নীরদ রেগে গেল। এগিয়ে এসে সর্বরীর সামনে দাঁড়ালো। সর্বরীর দিকে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, সেদিন আমি কি তোমায় ছুঁয়েছি? সর্বরী হতবুদ্ধি হয়ে পড়ল, মাথা নেড়ে না জানালো। নীরদ আবারও জিজ্ঞেস করলো, কোনো অশোভন আচরণ করেছি? সর্বরী এবারও মাথা নাড়ে। নীরদ তার কাছ থেকে সরে এসে বলল, তাহলে অসভ্যতা কখন হলো? তুমি কথা শুনতে চাইতে না, আমার কাছে আর পথ ছিল না কোনো। সর্বরীর লজ্জা পেয়ে গেল। ওভাবে বলা ঠিক হয়নি। মানুষটা মনে আঘাত পেল হয়তো। সেদিন রাতে নীরদের সাথে আর কথা হলো না। সর্বরীর কাছে গেলেও নীরদ দূরে সরে থাকলো। পরের দিন সকালে সর্বরীর উঠতে দেরি হলো। উঠে দেখে নীরদ চলে গেছে। ওর ভীষণ মন খারাপ হলো। লোকটাকে বারবার কথা দিয়েই সে আঘাত করতে যায় কেন? নিজের উপর খুব রাগ হলো। অন্যদিকে নীরদ দুপুরে খেয়ে আসে। এই অভ্যাসটা যদিও বিয়ের পর হয়েছে। আগে হসপিটালে বা আশেপাশের কোনো রেস্তোরাঁয় খাওয়া হতো। বেশিরভাগ সময় বাড়ি থেকে মা খাবার পাঠাতেন। বিয়ের পর থেকে সে কিছু সময় বের করে বাসায় এসে খেয়ে যেত। সর্বীয় রান্না শেষে টেবিলে সাজিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকতো। আজও এর ব্যতিক্রম হয়নি। অপেক্ষা করতে করতে রাত হলো। নীরদ ফিরল একদম 12টার আগ মুহূর্তে। সর্বরী ততক্ষণে কয়েক দফা কান্নাকাটি করে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না হয় সে ভুল করে একটা কিছু বলে ফেলেছে। লোকটা এত কেন উষ্মা প্রকাশ করেছে? সে কি জানে না এত রাত পর্যন্ত একা থাকতে সর্বরীর ভয় হয়? নীরদ না খেয়ে শুয়ে পড়ে। সারাদিনের অভুক্ত সর্বরী রাগে অভিমানে সব খাবার ফেলে দিল। বেশ অনেকটা সময় পার হলে নীরদ উঠে এলো। সর্বরী লিভিং রুমের সোফায় বসেছিল। টিভি চলছে। সর্বরী সেদিকে তাকিয়ে আছে। টিভির সাউন্ড কমাতে কমাতে এতই কমিয়েছে যে কাছে গিয়ে দাঁড়ালো কিছু শোনা যাচ্ছে না। নীরদ পাশে বসে বলল, তোমার তো দেখছি সাউন্ড ছাড়া টিভি দেখার বিশেষ ট্যালেন্ট আছে মনে হচ্ছে।
সর্বরী ওভাবেই স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, আমার জন্য কারো সমস্যা হোক চাইনি, কারো ঘুম ভাঙানোর ইচ্ছে আমার নেই। তারপরে ভাঙিয়ে দিলে? একদম মিথ্যা অপবাদ দিবেন না, আমি কিছুই করিনি। নীরদ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সর্বরী এবার সাউন্ড বাড়িয়ে টিভি দেখতে লাগলো। হঠাৎ নীরদ বলল, সরি, আমি অযথাই রাগ দেখিয়েছি। সর্বরী টিভিতে সাউন্ড আরও বাড়িয়ে দেয়। নীরদ দ্বিতীয়বার একই কথা বলল। সর্বরী রিমোট হাতে নিতেই এবার নীরদ ওটা নিয়ে নেয়। সর্বরী ছলো চোখে তাকাতেই নীরদ জড়িয়ে ধরল তাকে। সর্বরী বলল, আপনার সাথে আমি থাকবো না। কেন? থাকবো না বলেছি, ব্যাস। থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। জোর করে ভালো কিছু হয় না। ঠিক বলেছ, জোর করে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। সর্বরী নীরদে টি শার্ট চেপে ধরে বলল, আমাকে ভুলতে পারা আপনার জন্য ভালো কাজ। অবশ্যই। সর্বরী হু হু করে কাঁদতে লাগলো। নীরদ ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সর্বরী শান্ত হলে নীরদ বলল, সর্বরী, ভালো কাজ আমার এখন আর ভালো লাগে না। সর্বরী আরেকটু সিটিয়ে বসলো নীরদের পাশে। নীরদ জিজ্ঞেস করলো, সারাদিন কিছু খাওনি কেন? খাবারের সাথে রাগ কিসের? এই প্রশ্নটা আমি আপনাকেও করতে পারি। আমি খাইনি, কে বলেছে? আমি জানি। কিভাবে? বুঝতে পারি। কিভাবে? জানি না। নীরদ হাসলো। সর্বরীকে ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, খাবার ফেললে কেন? এমনিতেই। এমনি এমনি খাবার ফেলে কেউ? ওটা খেতেও পারতেন না। কেন? সর্বরী মিনমিন করে বলল, আজ ইচ্ছে করে সব আইটেমের মধ্যে ঝাল দিয়েছিলাম বেশি করে, ইচ্ছে মতো লবণও দিয়েছি। নীরদ হতাশ গলায় বলল, সত্যি? সত্যি। নীরদ আর কিছু বলল না। সর্বরী উঠে এলো। দুজনে একসাথে রান্নাঘরে ঢুকলো। বাইরে তখন ঝড় উঠেছে। সর্বরী বলল, খিচুড়ি করি। করো। নীরদ সরে দাঁড়ালো। একপাশে দাঁড়িয়ে থেকে একটু আগে বেশ মান অভিমান করা মেয়েটাকে দেখতে লাগলো। বৃষ্টি দেখতে দেখতে রান্না করবে বলে সর্বরী জানালা খুলে দিল। চুলগুলো বিরক্ত করছিল, তাই এলোমেলো করে একটা খোপা বেঁধে আবার গভীর মনোযোগ দিয়ে সে রান্না করতে লাগলো। নীরদ সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই ভাবল, এমন একটা দিনের অপেক্ষাতেই তো ছিল সে। আজ এখন সে সর্বরী না বললেও বুঝতে পারছে সে তার হৃদয়ে ঠিক কতটা জুড়ে আছে। তার মনে প্রশ্ন জাগে, সর্বরী কি বুঝতে পারছে সেটা?